বলতে চাচ্ছি মস্তিষ্ক আল্লাহ তাআলা একটা দিছে আমাকে, এটাকে আমি প্রতিদিন কিভাবে একটু একটু করে ইমপ্রুভ করব, এইগুলো আমার কাছে মনে হয় ফান্ডামেন্টাল লক্ষ্য, যে আমি প্রতিদিন একটু করে শিখব। লক্ষ্যর খুবই জরুরি, বাট লক্ষ্য যখন বলছি তখন আমি অ্যাস্থেটিক পার্টটাও খুব জোর দিব। ডাক্তার তো হচ্ছি, কিন্তু ডাক্তার হয়ে কি করবা তখন, এই প্রশ্ন উত্তরটাও থাকতে হবে। কিন্তু আমরা কি কেউ কখনো কেস স্টাডি করে দেখার চেষ্টা করেছি যে যে সন্তানটা তার মা বাবাকে রাস্তার মধ্যে ফেলে দিয়ে গেছেন, সেই মা বাবা তার যৌবন বয়সে যখন তিনি ইয়াং প্যারেন্ট, তখন উনি এই বাচ্চার সাথে আসলে কিরকম আচরণ করেছিল, যে বাচ্চাদের ঘুমোতে যাওয়ার সময় আমি আসলে তাকে কি বলে ঘুম পাড়াতে দেই, এবং ঘুম থেকে তোলার সময় আমি ওই 7-8-10 মিনিট 20 মিনিট তাকে আমি কি বলে 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 এটা কিন্তু তার মাথায় ঢুকে যায়। শিক্ষকতা যারা করেন, উইথ ডিউ রেসপেক্ট, তারা এটা একটা সাইড প্রফেশন হিসেবে করেন। কেন করেন? কারণ শিক্ষকদের এনাফ বেতন নাই। তাহলে আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষকদের যে বেতন, ওইটা হওয়া উচিত ইউনিভার্সিটির স্যারদের থেকে বেশি। আমরা যদি একাডেমিকের অ্যাস্থেটিক পার্টটা নেই, লক্ষ্যের অ্যাস্থেটিক পার্টটা নেই, তাহলে আমাদের জন্য না লাইফটা খুব মোবিলাইজ করা ইজি। 20 বছর চাকরি করে কিন্তু আমি চাকরি ছেড়ে দিয়েছি। কেন আমি চাকরি ছাড়ছি? সুপ্রিয় দর্শকবৃন্দ, অন্যরকম কথা পডকাস্টের আজকের অতিথি মিস্টার জাবেদ পারভেজ। তিনি একজন অভিজ্ঞ বিজনেস অ্যান্ড লাইফ কোচ, এন্টারপ্রেনার, কর্পোরেট ট্রেনার, অথর ও টেডেক্স স্পিকার, যিনি 2 দশকেরও বেশি সময় ধরে লিডারশিপ, পার্সোনাল গ্রোথ ও অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টের মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে নিচ্ছেন এক অর্থবহ পরিবর্তনের পথে। তিনি রিস্টার্ট ইয়োরসেলফ ও ড্রিমস ফর টুমোরো উদ্যোগ দুটির প্রতিষ্ঠাতা। তার টেডেক্স বক্তব্য রিস্টার্ট ইয়োরসেলফ, এভরিথিং ইজ ইনসাইড বিশ্বজুড়ে অসংখ্য মানুষকে চিন্তার নতুন দিগন্তে পৌঁছে দিয়েছে। তো চলুন জেনে নেই মিস্টার জাবেদ পারভেজের বেড়ে ওঠার গল্প এবং তার সাফল্যের পেছনে থাকা মাইন্ডসেট ও দর্শনের অন্তর্নিহিত রহস্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি অন্যরকম কথার নতুন একটি পর্বে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাবেদ পারভেজ ভাইয়া। ভাইয়া রিস্টার্ট ইয়োরসেলফের প্রতিষ্ঠাতা। ভাইয়া হচ্ছে আরেকটা খুব সুন্দর কাজ আছে, ড্রিমস ফর টুমোরো, এটা নিয়েও হয়তো ভাইয়ার সাথে একটু কথাবার্তা বলবো। ভাইয়া অনেক দীর্ঘদিন রবির হেড অফ HR হিসেবে ছিলেন, অগমেডিক্সেও কাজ করেছেন, তো ভাইয়ার অনেক রকম পরিচয়। তো আমরা দেরি না করে ভাইয়ার কাছে চলে যাচ্ছি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তোমাদের কাছে আসলে আমার আরো ভালো লাগে। সত্যি, এটা সত্যি সত্যি বললাম কথাটা। টু বি অনেস্ট ভাই, আপনি আসলেও আমাদের অনেক এনার্জাইজড ফিল হয়। এটা কিছু কিছু মানুষের মধ্যে আছে, আলহামদুলিল্লাহ। সো এই মানুষগুলোর কাছে থাকলে হচ্ছে আমাদের নিজেদেরকে অনেক ইন্সপায়ার্ড লাগে। তো দর্শক, সত্যি কথা বলতে ক্যামেরা অন করার আগেই ভাইয়ের সাথে অনেকক্ষণ ধরে কথা হচ্ছিল। সো এখানে অনেক টপিক অলরেডি হচ্ছে আমরা আলোচনা করেছি, তো তার কিছু কিছু গ্লিমস হয়তো আপনারা পাবেন এর মধ্যে। আর এই অনুষ্ঠানটা ভাইয়া আমাদের অনেক স্টুডেন্টরা দেখে, তাদের প্যারেন্টসরা দেখে এবং অনেক সময় টিচাররাও দেখেন, এবং সবার কাছ থেকেই আমরা হচ্ছে বিভিন্ন জিনিস নিয়ে কিছু কিছু নক পাই এবং আলহামদুলিল্লাহ অনেক অ্যাপ্রিসিয়েশনও পাই, যে আমরা অনেক সময় যে কথাগুলো বলি সেগুলো অনেক সময় হয়তো বলার উপলক্ষ হয়ে ওঠে না। আমরা হয়তো একদম পড়াশোনা নিয়ে অনেক বেশি বিজি থাকি, বা এই জিনিসগুলো বারবারই উঠে আসে, কিংবা সাকসেস স্টোরি অনেক সময় উঠে আসে, কিংবা মানে একটা মানুষের লাইফে তো শুধু সাকসেস থাকে না, তার অনেক ফেইলিয়ার থাকে, অনেক স্ট্রাগল থাকে, সেগুলোই কিন্তু আসলে সাকসেসটাকে গড়ে দেয়। বাট এই জিনিসগুলো নিয়ে অনেক সময় আমাদের ওরকম কথাবার্তা হয় না। তো এই জিনিসগুলো নিয়েই ভাইয়া আমরা আপনার সাথে আজকে কথা বলতে চাই। তবে ভাইয়া, আমরা যদি আজকে শুরু করি আপনার হচ্ছে আর্লি লাইফ দিয়ে, ছোটবেলায় কিভাবে কাটিয়েছেন, কিভাবে পড়াশোনা করতেন, এবং এই জিনিসগুলোকে আসলে কিভাবে দেখতেন। যেমন ছোটবেলায় আমাদের অনেকের মাথায় অনেক রকম আইডিয়া থাকে যে আমরা বড় হয়ে কি করব। সো ওই সময় আসলে আপনার মাথায় কি চলতো এবং আপনাকে আপনার থট প্রসেসটাকে কি কি জিনিস প্রভাবিত করেছে? তার আগে আমাকে বলো, ছোটবেলা বলতে মানে ছোটবেলার ডেফিনেশনটা কত বছর? স্কুল হতে পারে, প্রাইমারি স্কুল কিংবা হচ্ছে হাই স্কুল। ঠিক আছে, ওকে। আচ্ছা, একটা ছোট কারেকশন করে দিচ্ছি। ঠিক আছে, সেটা হচ্ছে যে আমি রবির হেড অফ HR ছিলাম না। এটা অনেকে আমাকে বলে, হয়তো মনে করে আমার হওয়া উচিত ছিল মেবি, হ্যাঁ, বাট আমি হয়তো ওই CHRO কে রিপোর্ট করতাম আর অগমেডিক্স হেড অফ HR। ঠিক আছে, এটুকু আমার বলা উচিত, তাহলে আবার ফয়সাল ভাই কানাডা থেকে আমাকে আজকে ফোন করবে যে তুমি এটা কেন কারেক্ট করো না। আমিও ক্ষমা চাই। না, ক্ষমার কিছু, দ্যাটস ফাইন, ইটস ওকে। আচ্ছা, সো আমি একটু সময়টা জেনে নিলাম, কারণ আমার কাছে আমি আমার লাইফকে খুব রেট্রো করি, মাঝে মাঝে আমি ভাবি, তো যে কোনো প্রেক্ষাপটে প্রচুর ইনফরমেশন থাকে, তো ওই জন্য আমি শিওর হয়ে নিলাম। তা আমার ছোটবেলাটা কাটছে, ইনফ্যাক্ট আমার সারা জীবনই আমার গ্রামের বাড়িতেই কেটেছে, যেটা রংপুরের
হারাগাছ নামের একটা গ্রাম, এখন অনেক উন্নত হয়ে গেছে, কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন এটা একটা ডেড এন্ড ছিল, মানে এটার পরেই তিস্তার একটা শাখা, ওইদিকে লোকজন খুব একটা যেত না। আর তুমি জানো যে জায়গাটা গ্রোথ সেন্টার, কিন্তু ওটার প্রতি মানুষ যায় না, ওই অঞ্চলের মানুষরা কিন্তু একটু বদ্ধমূল ধারণার হয়, কারণ তারা তো নিউ ইনফরমেশনকে ইন্টারাক্ট করে না। আর ওই জায়গাটা আরেকটা বৈশিষ্ট্য, এটা বিড়ি শিল্পের জন্য একসময় খুব প্রসিদ্ধ ছিল, কাজে এখানে কিছু কিছু মানুষের কাছে প্রচুর টাকা পয়সা। আচ্ছা। আর আমরা রংপুরকেই বেশি অ্যাক্সেস করতাম, যদিও আমাদের থানা হচ্ছে কাউনিয়া। তো এই সব কিছু মিলে ওইখানকার সোশিও ইকোনমিক সিচুয়েশনটা একটু ডিফারেন্ট ছিল। আমি ছোটবেলায় গ্রামের একদম যেটাকে আমরা বলি প্রাইমারি স্কুল, যেটা গভর্নমেন্ট চালায়, সেই প্রাইমারি স্কুলে পড়েছি। আমার এটা খুব ভালো লেগেছে, এখনো আমার এই স্মৃতিগুলো মনে পড়ে। আর পরবর্তীতে আমি রংপুর জেলা স্কুলে যাই। আচ্ছা, ছোটবেলার কথা যদি আমি বলি, যে আমার বাবা, উনি আর বেঁচে নেই এখন, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। উনি ছোটবেলা থেকেই আমার পড়াশোনা যে করতে হবে এই জিনিসটা উনি সবসময় আমাদেরকে স্মরণ করাতেন। আর ক্লাস 5 পর্যন্ত আমার পড়াশোনা করেছেন কিন্তু আমার মা, এবং উনি কিন্তু গৃহিণী। তো 5 পর্যন্ত আমার পড়াশোনার ভিত্তি হচ্ছে আমার মা, আর ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আব্বু, যদিও আব্বু শিক্ষক ছিলেন না, বাট উনি কিভাবে যেন এগুলো জিনিস ভালোই পড়াতে পারতেন। এর বাইরে আমি তো কিছু প্রাইভেট স্যারের কাছে পড়েছি। আমার হাই স্কুল ছিল রংপুর জেলা স্কুল। তো এই দুটা মিলিয়েই যদি আমি বলি, আমি জানি না আমার ভিতর এখনো কিছু বোধ কাজ করে, সেগুলো হয়তো আমি অন ক্যামেরাতে বলবো না, অনেক সময় অফ ক্যামেরাও বলি না। তো মানুষের কিন্তু একটা নিজস্ব, আমরা এটাকে এখন এইচআর এর ভাষায় বলি সেলফ এফিকেসি, মানুষের একটা নিজের সম্পর্কে একটা নিজের ধারণা থাকে। তো প্রত্যন্ত অঞ্চলে জন্মানো সত্য আমি জানি না কেন আমার নিজের সম্পর্কে সেলফ এফিকেসিটা খুবই উঁচু। এটা আমি জানি না, এটা যারা শুনবে তারা হয়তো ভাবতে আমি সেলফ ব্র্যাগ করছি, আসলে আমি তা করছি না, যেটা সত্য আমি তাই বলছি। এবং হয়তো আমি আমার নিজের জন্য আমি নিজের যে জায়গাটা তৈরি করি সেটা আমি হয়তো বুঝতে পারবো না, কারণ সেটা হয়তো আল্লাহ তাআলা আমার নসিবে রাখে নাই, কিন্তু স্বপ্ন দেখতে তো দোষ নাই। তো এটা আমার অনেক বেশি এত উঁচু যেটা কল্পনা করা যাবে না। এটা আমি কখনো ক্যামেরার সামনে বলবো অন্য সময়, যদি কখনো ঘটে যায় তখন আমি আজকের দিনের ক্যামেরা রেফার করে দিব যে আমি এরকম একটা জিনিস কিন্তু ওই দিনও ভাবতাম। আমার একদম ছোটবেলা থেকে এই ভাবনাটা আমার ভিতরে আছে, জানি না ওটা সম্ভব কিনা। আচ্ছা, আর আমাদের পরিবারের আরেকজন বড় ভাই, আমার ফার্স্ট কাজিন, উনি আমার থেকে 5-6 বছর বড়। তো আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম উনি তখনই রংপুর জেলা স্কুলে পড়তেন। তো মাঝে মাঝে আমাদের গ্রামের বাড়িতে আসতো, ওরা শহরে থাকতো, তো তখন দেখতাম যে স্কুল ড্রেস, খাকি প্যান্ট, ব্যাচ লাগানো আছে ইত্যাদি ইত্যাদি। তো ওটা দেখলে হয় কি, একটা যে কোনো স্টুডেন্টের কিন্তু ওরকম হইতে ইচ্ছা করে, কারণ গ্রামের স্কুলের তো এগুলো কোনো ছিল না, ড্রেস এসব কিছু সব এলাকার পরিচিত। তো তখন আমার খুব ইচ্ছা ছিল আমি রংপুর জেলা স্কুলে পড়বো আর কি। তো যাই হোক, পরবর্তীতে আমার আব্বা ভর্তি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করলেন, আমিও চান্স পেয়ে গেলাম। সুযোগ আসলে ওইগুলোর কথাও বলবো, আমি জেলা স্কুলে কোন ধরনের শিক্ষকদেরকে পেয়েছি, প্রাইমারি স্কুলে কোন ধরনের শিক্ষকদেরকে পেয়েছি। তোমার মূল প্রশ্নটা ছিল যে আমি কি ভাবতাম সেটা। তো আমার ভাবনার জগৎটার ভিতরে ছিল যে আমি কিছু একটা হব, যেটা এখন যেরকম সবাই ওইখানকার মানুষ, ওই সময়ের ওইখানকার বলছি, সেটা থেকে ডিফারেন্ট হবে। এটা আমার সবসময় একটা মানে চিন্তার মধ্যে ছিল। সেটা কিন্তু আজকের দিনেও আমার আছে। আমি যখন বুয়েটে পড়তাম তখনও আমার ছিল। সবসময় আমার ভিতর কিন্তু এই জিনিসটা কাজ করে যে আমি গতানুগতিক হব না, হ্যাঁ ডিফারেন্ট হব। এটা বলতে একটু সংকোচ লাগতেছে, মানুষ কি মনে করবে আমাকে, বাট যেটা ভিতরে থাকে তো সেটা থাকবেই। তো ওইটা ছিল। এটার সাথে আমার আব্বার ওই যে তার যে চাওয়াটা যে তুমি ব্যবসা করবা না, তুমি এলাকায় থাকবা না, তুমি চলে যাও। আমরা একটা বৃহত্তর পরিবারে বড় হয়েছি, যে কোনো কারণে আমরা পারিবারিকভাবেও নানা ধরনের কিছু সমস্যার ভিতর থাকি না। আমাদের পরিবারটা এরকম ছিল, বড় পরিবারের মধ্যে আমাদের ছোট পরিবার। সো আব্বুর মধ্যে বোধহয় ওটা একটা ড্রাইভিং ফোর্স ছিল যে তোমরা এখানে থেকো না, সেখান থেকে সরে যাও, এখান থেকে চলে যাও। আলহামদুলিল্লাহ সেরকমই হয়েছে পরবর্তীতে। আর ওইভাবে আমাদেরকে গ্রামে গিয়ে ব্যবসা বাণিজ্য বা স্থানীয়ভাবে থাকাটা আমার হয়নি। এখন তো বাইরে বেশিরভাগ সময় থেকে, বাট আমার বাড়ি ওইটাই। আমি জানি না আমার তোমার প্রশ্ন উত্তর আমি দিতে পারছি কিনা। না ভাই, এখানে মানে এরপরেই আমি যে প্রশ্নটাতে আসতাম সেটা হচ্ছে ভাইয়া, লাইফের বিভিন্ন স্টেজে এই যে আমাদের মাথায় যে চিন্তাগুলো চলে যে আমরা এরপরে কি করতে চাই বা এরপরে হচ্ছে কোন জিনিসটা নিয়ে আমি ফোকাস করতে চাই। সো এই যে ছোট ছোট গোলগুলো এক একটা স্টেজে, এই গোল সেটিং এর সময় আসলে হচ্ছে কি মাথায় রাখা উচিত? এই প্রশ্নটা ভাইয়া কেন করলাম একটু কনটেক্সট দেই। যেমন আমার একজন ফ্রেন্ড, আমরা স্কুলে একসাথে পড়তাম, আমাদের কলেজও সেম ছিল, একসাথে বুয়েটেও আমরা পড়েছি। ও হচ্ছে ছোটবেলাতেই জানতো যে ও হচ্ছে বুয়েটের টিচার হবে। ওকে। সো এটাই ওর টার্গেট ছিল
এবং ও বলতো যে আমি আসলে বড় হয়ে বুয়েটের টিচার হব, এবং এক্স্যাক্টলি দেখা গেল সে আসলে হচ্ছে যেই সময়ে এসে ওর বুয়েটের টিচার হওয়ার কথা ও কিন্তু হয়েছেও। সো এটা যেমন দেখেছি, ঠিক তেমনি আবার হচ্ছে অনেকে হয়তো গোল সেটিংটা নিয়ে ওইভাবে কখনো আসলে চিন্তা করেনি বা হচ্ছে হয়তো ইফোর্ট দেয়নি বা মাথায় আসলে জিনিসটাকে নিয়ে আসেনি। থাকে না যে অনেক সময় স্রোতে আমরা অনেক সময় গা ভাসিয়ে দিই যে হ্যাঁ হ্যাঁ অনেকে যা করছে আমিও তখন এটা একটু করি ওইটা একটু করি এরকম। তো সেরকমও অনেকে হচ্ছে অনেক ভালো ভালো কিছু করে ফেলেছে, আবার অনেকে হয়তো করেনি। সো এই গোল সেটিং এর আসলে ভাইয়া মানে অ্যাকচুয়াল গুরুত্বটা কোথায় বা কিভাবে করতে হয়? এখন যখন রেট্রো করি তো অবশ্যই বুঝতে পারি গোল সেটিংসটা খুবই দরকার। মানে এখানে যদি আমি এটা বলে চলে যাই যে গোল সেটিংস লাগে না, এটা অত্যন্ত নিচু মানের একটা কথা হবে। সে সময় এটা জানতাম না। হ্যাঁ, গোল কি ছিল না? অবশ্যই ছিল। তখনকার গোলটা ছিল অনেক অ্যাস্থেটিক একটা গোল। সেটা নিয়ে আমরা যদি আজকে সময় থেকে আলাপ করবো যে গোলটা আসলে কতটুকু হার্ডকোর এবং কতটুকু অ্যাস্থেটিক হইতে হয়, সেটা নিয়ে আমরা পরে কোন এক পর্যায়ে আলাপ করবো। আমি অ্যাস্থেটিক বলতে বোঝাচ্ছি যে আমি বড় কিছু হব, আমি ডিফারেন্সিয়েটেড হতে পারি, এরকম কোনো কাজ করব। আমার মৃত্যুর পর আমার কাজ রয়ে যাবে, আমার কাজের জন্য মানুষ আমাকে সম্মান করবে বা ভালোবাসবে। আমি এগুলোকে বলছি অ্যাস্থেটিক পার্ট অফ ইট। এটা কিন্তু যে কোনো কিছুই করা যায়। মানে আমার একটা রিক্সাওয়ালা ভাই রাস্তায় যিনি চালাচ্ছেন, উনিও চাইলে এটা অর্জন করতে পারবেন, একজন সচিবও চাইলে এটা অর্জন করতে পারবেন, আবার ভাইস ভার্সা। তো ওই পার্টটুকু আমার ছোটবেলা থেকে ছিল, কিন্তু কোন লক্ষ্য অর্জন করতে হবে এটা আমার ছিল না। বাট গ্রামে যেহেতু বড় হয়েছি, আমরা তো কতগুলো বেসিক প্রফেশন সম্পর্কে জানি। তো আমার ছোটবেলায় খুব ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল। আর এটার পিছনে বোধহয় একটা বড় কারণ যে আমার আব্বা চেয়েছিলেন আমার বোন ডাক্তার হোক। আমার ক্ষেত্রে উনি এটা বলেননি কখনো উল্লেখ করে। তো আমার এখনো মনে আছে, আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমার নামের সাথে বিভিন্ন ডাক্তারি ডিগ্রি আমি লিখতাম বিভিন্ন জায়গায়, ডাক্তার জাভেদ পারভেজ, MBPS, FCPS, FRCS, বুঝতাম না। আর আগেরকার দিনে ওই যে উত্তম কুমারের মুভি টুভিগুলো পরিবারে দেখতো, ওরা বলতো বিলে মেডিসিন পড়তে চোখের সার্জন হয়ে আসছে, এগুলো শুনতাম টুনতাম বা টিভিতে, ওগুলাও যোগ করতাম। এগুলো আমার এখনো মনে আছে, পুরোনো খাতার মধ্যে বের করলে দেখা যায় এখনো 3-4 খাতায়। তো আমি যখন জেলা স্কুলে গেলাম তখন আসলে একটু যে আমি ভালো স্টুডেন্ট এটা আমি তখন উপলব্ধি করেছি প্রথম, কারণ ওইখানকার এনভায়রনমেন্ট এই জিনিসটাকে মূল্যায়ন করতো। প্রতি বছর শেষে একটা তালিকা তৈরি হতো, প্রথম 20 জন তারা। আমার আব্বাও খুব ইন্সপায়ার করতেন। তখন দেখলাম যে জেলা স্কুল থেকে যারা 1st, 2nd, 3rd হয় তারা বোর্ডে স্ট্যান্ড করে, এবং যারা হচ্ছে প্রথম দিকে ওরা ইঞ্জিনিয়ার হয় বা এরকম কিছু। এটা আমি প্রায় 7-8 যে আস্তে 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 পেলাম যে বড় ভাইরা যেহেতু মাঝে মাঝে স্কুলে আসতেন, 6-এ তো আর এত ডিফারেন্সটা যোগাযোগ থাকে না। তো একদিন আমার পরিষ্কার মনে আছে, আমার বন্ধুদের সাথে আমি আমার টেম্পো স্ট্যান্ড যাচ্ছিলাম, জেলা স্কুল থেকে টেম্পো স্ট্যান্ড, সেখান থেকে আমার গ্রামের বাড়ি। তো ওরা তো শহরেই, আর আমি টেম্পোতে চলে যেতাম। তো ওইখানে কেউ একজন বুয়েট শব্দটা বললো, আমরা 3 জন কথা বলছি, কেউ একজন বললো যে বুয়েট এরকম হয়েছে। তখন আমি না বুয়েট শব্দটা বুঝতেছি না। এখন আমি 2nd বয় ছিলাম জেলা স্কুলে। তো এখন আমি ভাবতেছি যে এদের সামনে যদি আমি বলি বুয়েট কি, তাহলে ভালো ছাত্র হিসেবে আমার মান সম্মান তো চলে যাবে। এখন তখন আসলে এত উইকিপিডিয়া ছিল না যে তুমি জাস্ট সার্চ করে ফেলবা। আমার গ্রামের বাড়িতে কেউ বুয়েট শব্দটা শুনেইনি। তো আমার এই তথ্য আবিষ্কার করতে প্রায় 1-1.5 মাস সময় লেগে গেল, যে আসলে বুয়েট মানে হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি। তো তখন আমি জানি না, অলিখিতভাবে আমার মাথায় এটা ঢুকে গেল যে আমাকে তো এটা চান্স পাইতে হবে। হ্যাঁ, এটা কিন্তু ক্লাস 9-এর কথা বলছি। তো আমার বোর্ড স্ট্যান্ড করা এবং আমার বুয়েটে পড়া এই দুটো আমার উপর আপত্তিত হয়েছিল। আমি বলি মানে ইট ওয়াজ নট মাই ওন প্ল্যান, আই টুক ইট, বাট ফ্রম সামহার এটা আমার মাথায় ঢুকে গেছিল যে এটা না করলে তো সমাজে মান সম্মান থাকবে না। এবং আমার এখনো মনে আছে, বুয়েটে ভর্তি পরীক্ষার আগের দিন রাত্রে বেলা আমি ঈশান নামাজ পড়ে 2 রাকাত এক্সট্রা নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে আল্লাহ, আমার বাবা মা পরিবারের সবার মান সম্মানের জন্য হলেও বুয়েটে আমার একটা সিট লাগবে, আমার জন্য না হলেও চলবে। তো আল্লাহ সেটা গ্র্যান্ট করেছেন আর কি। তো লং স্টোরি শর্ট, লক্ষ্য অবশ্যই দরকার। একটা লক্ষ্য ছাড়া মানুষ আসলে সামনে এগোতে পারে না। এবং বর্তমানের সময়টাকে যদি আমি বলি, এখন যেহেতু সায়েন্স, টেকনোলজি, ইনফরমেশন অনেক কিছুতে মানুষ অনেক এগিয়ে গেছে, তো সাথে সাথে আজকে যদি আমার গ্রামেরই একটা ছেলে বুয়েট সম্পর্কে না জানে, তাহলে কিন্তু আমি বলবো সামথিং ইজ নট ওয়ার্কিং দেয়ার, কিছু একটা অসুবিধা হচ্ছে। আবার যদি একটা ছেলে বা মেয়ে যদি সারাদিন বলে যে আমি 3টা প্রফেশনের মধ্যেই কোনো একটা করব, তাহলে আমি মনে করি সামথিং ইজ নট রাইট দেয়ার। কারণ এই রকমারি থেকে বই প্রকাশিত হয়েছে যে তুমি তোমার ক্যারেক্টারিস্টিক্স গুলো জানো, তোমার পার্সোনালিটি সম্পর্কে জানো, তাই না? সো এখন আসলে আমাদের ছেলে মেয়েদের আসলে এগুলো জানার এবং বোঝার সময়। আমি বলছি না যে সে যেটা চাইবে ওটাই সে পাবে শেষ পর্যন্ত, এটা আমরা কেউ ডিসাইড করতে পারি না, আল্লাহ তাআলা ডিসাইড করেন। কিন্তু তারপরও একটা লক্ষ্য নির্ধারণ করে এগোনো এবং লক্ষ্য ছাড়া এগোনোর মধ্যে আকাশ জমিন পার্থক্য আছে।
এবং আমি আরো একটু অ্যাড করে বলি যে এখন যেমন আমাদের কিছু লক্ষ্য হচ্ছে আমি মেবি গোল্ডেন এ প্লাস বা সামথিং সামথিং এগুলোই পেতে চাই, আমি এখনকার রেজাল্টগুলো বুঝিও না অত ভালো, এগুলো না আমাদের মূল লক্ষ্য থেকে আমাদেরকে ডিরিল করে। আচ্ছা, আমি পার্সোনালি আমার যদি খুব নিয়ার অ্যান্ড ডিয়ার কেউ থাকে, যদি বলে যে ক্লাস 10-এ পড়ছে, ও কোন জিনিসটা, আমি বলবো অবশ্যই এসএসসিতে ভালো রেজাল্ট করবে, কিন্তু আমি বলি কি ও ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার এখন থেকে সময়, আমি এভাবে বলি। বা আমি বলি যে ওকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে বলেন, ওকে সাধারণ মানে যে জিনিসগুলো আসলে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে আলটিমেটলি থেকে ফেস করতে হবে। কারো যদি ভিতর যদি এরকম প্রবণতা থাকে যে ছেলেকে আমি বিদেশে পাঠাবো, আমি বলবো হোয়াই নট, জিআর এর ওয়ার্ডগুলো ও ক্লাস 6 থেকে পড়ুক, তাই না? তো এই যে শেখার তো আসলে কোনো শেষ নাই, এবং একটা ক্লাস 6-এর ছেলের মাথায় আমি যত জিনিস দিতে পারবো, এটা আসলে আন্ডারগ্রেড শেষ করে আসলে ওই সময়টা মাথারও ক্যাপাসিটি আসলে থাকে না। তো ঠিকই মানুষ 2 মাস পরেই কিন্তু IELTS জিআরই দিচ্ছে, তো ওই মানুষটা যদি ক্লাস 6 থেকে পড়ে তার জন্য তো পানি ভাত হয়ে যাবে, তাই না? সে যদি হার্ভার্ড, ক্যামব্রিজ এগুলো সম্পর্কে এখন থেকে যদি জানে, আমি বলছি না ওখান থেকে ল্যান্ড করতে হবে, সে দেখে বলুক না যে আমি হার্ভার্ডে পড়বো না, বিকজ হার্ভার্ডের এই সাবজেক্টগুলো আমার পছন্দ না, আমি এটা শুনতে চাই মানুষের কাছে। আমি বুঝাতে পেরেছি? সো আমি মনে করি লক্ষ্যর খুবই জরুরি, বাট লক্ষ্য যখন বলছি তখন আমি অ্যাস্থেটিক পার্টটাও খুব জোর দিব, যে ডাক্তার তো হচ্ছি, কিন্তু ডাক্তার হয়ে কি করবা তুমি, এই প্রশ্ন উত্তরটাও থাকতে হবে। আমি ছোট একটু গল্প বলে দিই, শেষ করব। আমার গ্রামে যেহেতু আমি এডুকেশন নিয়ে অনেক কাজ করার চেষ্টা করি, অ্যাটলিস্ট আমার গ্রামে আমাকে সবাই খুব চিনে এবং আমার খুব গুডউইল, কোথাও গেলে খুব পড়াশোনা। তো এক আঙ্কেলই হবেন, তো ওনার মেয়ে 4-5 বছর আগে কথা, মেয়েটা রিসেন্টলি পাস করে গেছে, সো ডাক্তারিতে চান্স পেয়েছে। তার জন্য একটা পৌরসভা, থানাও না আমরা, তো এখানে একটা মেয়ে মেডিকেল চান্স পাওয়া কিন্তু বিরাট ব্যাপার। তো বাবা হয়তো এক্সাইটেড ছিল, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো আমাকে বাবা দিকে আসলাম যে অমুক নাম বললো, ও তো মেডিকেলে চান্স পেয়েছে। আমার তো এগুলো শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি আমি, তাই না? তো আমি ওনাকে বললাম যে আঙ্কেল ভালো খবর, কিন্তু আমি একটা প্রশ্ন করি আপনাকে, সেটা হচ্ছে যে ও তো ডাক্তার হয়ে যাবে, কিন্তু আজকে থেকে 5 বছর পরও কি হবে? এটা শোনার সাথে সাথে আমি দেখলাম না ওনার মুখটা মানে বেজার হয়েছে, আমি বলবো না, কিন্তু উনি হি ওয়াজ নো হায়ার, মানে উনি এই প্রশ্নটা ইন্টারাক্ট করেনি কখনো। আমার কাছে এটা একটা অনেক বড় প্রশ্ন। এই যে এবছর তো এই বুয়েটের ক্লাস শুরু হলো মনে হয় 1 সপ্তাহ আগে, আমার প্রশ্ন হচ্ছে এই 4 বছর পর থেকে বুয়েটে 1000-1500 ছেলে মেয়ে ইঞ্জিনিয়ার হবে, এরপর এরা কি হবে? যারা হয়তো সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, এদের ভেতরে একটা বড় অংশের হবে, একটা বড় অংশের হবে না। চাকরি পাওয়ার পর কি হবে? যারা আরো উচ্চশিক্ষা চাচ্ছেন, উনি হয়তো চাচ্ছেন আমি একটা কোম্পানির ভাইস প্রেসিডেন্ট, আমি যেমন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ছিলাম, তো হওয়ার পর কি হবে? তো এইটা যেটা আসলে একটা বিগার পার্সপেক্টিভ অফ লাইফ, এই জিনিসটা ক্লিয়ার থাকা দরকার মানুষের। তাহলে সে যাই হোক, সে জুতা সেলাই করা করুক কিংবা সে অন্য কিছু, সে তার ওই আউটকামটা বের করতে পারবে। আমি জানি না আমি সেকেন্ড অংশটা ক্লিয়ার করতে পারছি কিনা। না, ডেফিনেটলি ভাইয়া, মানে এই চিন্তাগুলো হচ্ছে অনেক সময় আমরা করি না কেন, কারণ আপনি যেটা বললেন যে এই প্রশ্নগুলো অনেক সময় আমাদেরকে ফেস করতে হয় না। সো আমরা হচ্ছে অনেক সময় মানে প্রফেশনটাকেই হচ্ছে লাইফের গোল মনে করে ভুল করি, যে আমার লাইফের গোল কি, ওইটাকে আমি বলি যে ডাক্তার হওয়া বা ইঞ্জিনিয়ার হওয়া বা সাম সার্টেন প্রফেশন। সো ওইটা তো আসলে হয়তো আমার প্রফেশনাল টার্গেট, বাট এইটা তো আসলে গোল হইতে পারে না। এক্স্যাক্টলি। এবং কখনো কখনো এই প্রফেশনাল টার্গেটগুলোকে অনেক বড় মনে করি। যদি আমি বুয়েট নিয়ে বলছি, আমরা দুজনেই বুয়েটে পড়েছি, সো আমরা এটা নির্দ্বিধায় বলতে পারি, যে কোনো একটা ছেলে বা মেয়ের জন্য বুয়েট বা এই ধরনের মেডিকেলের প্রথম কলেজগুলোতে, মানে প্রথম সারির বা ঢাকা ইউনিভার্সিটি বা যে প্রথম, ভেরি ডিফিকাল্ট, আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো কেউ যখন এইটাকে ওইভাবে দেখবে যে এটা তো আমার জীবনে মানে না পেলে আমার জীবন শেষ, ওটা যখন সে পেয়ে যাবে, ও কিন্তু আসলে এক ধরনের কি বলবো, কমপ্লিসেন্সি বলবো নাকি, ওটার মধ্যে কিন্তু হারিয়ে যায় মানুষ। আমি গিয়েছিলাম, আমি বুয়েটে চান্স পাওয়ার পর কিন্তু বুয়েটের 4 বছর আমি আমার প্রতি জাস্টিস করি নাই, কারণ আমি মনে করছি পাওয়া তো শেষ, কিন্তু এর পরেও যে একটা দীর্ঘ সময়, এখন আমার বুয়েট পাস করে গেছি মানে 25 বছর হয়ে গেছে, ভাবতেই অবাক লাগে যে তারপরেও তো আরো 40 বছর বাঁচতে চাই, তাই না? সো এই লং জার্নিটার কতগুলো বেসিক জিনিস মানুষের ঠিক করে দেওয়া উচিত। যেমন একটা স্টুডেন্ট জানবে যে প্রতিদিন ও স্কুলে যাচ্ছে, ও কি শিখছে, আমার কাছে মনে হয় এটা ইম্পর্টেন্ট। সেটা পাঠ্য বই থেকে শিখবে, পাঠ্য বইয়ের বাইরে থেকে শিখবে, অর্থাৎ ওর মেইন কাজ হলো শেখা। এখন ধরো একজন লোক বুয়েটে গেছে, তাকেও শিখতে হবে। একজন চাকরি করছে বা একজন ডাক্তার, ও কি শেখার বাইরে? আজকেও আমরা শিখতেছি, কালকে আমাদেরকে শিখতে হবে। তাই যে লাইফ লং যে লার্নিং, এই প্রসেসটা কিন্তু থাকা উচিত। আমি অনেক কর্পোরেট চাকরিতে দেখেছি যে ধরো আমাদের দেশের জন্য আন্ডারগ্রেড বা মাস্টার্স করে চাকরিতে চলে আসে, ইঞ্জিনিয়াররা তো আন্ডারগ্রেড করে দেয়, এরপর আমি দেখি অনেকে শখ করে বা কোম্পানির প্রয়োজনে MBA করে, কেউ মাস্টার্স করে, এরপর কিন্তু আর তার কোনো লার্নিং প্রসেস নাই। যদিও ইন্টারনেট খুললেই কিন্তু শিক্ষা জ্ঞান, কিন্তু সেটা করবে না। তার কোম্পানি যদি তাকে কখনো কোনোদিন ট্রেনিং এ পাঠায় দেশে, ওটাতে সে যাবে, কিন্তু নিজে থেকে সে শিখবে না।
তাহলে এখন তুমি যদি না শিখো তাহলে তুমি গ্রো করবে না, তাই না? তোমার যে ধরনের জিনিস শিখতে ইচ্ছে করো তুমি সেটাই শিখো, তোমার পেশার সাথে মেলানো জিনিস শিখতে পারো, তোমার পেশার বাইরের জিনিস শিখতে পারো, তুমি রিলিজিয়ন শিখতে পারো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি মস্তিষ্ক আল্লাহ তাআলা একটা দিছে আমাকে, এটাকে আমি প্রতিদিন কিভাবে একটু একটু করে ইমপ্রুভ করব। তো এইগুলো আমার কাছে মনে হয় ফান্ডামেন্টাল লক্ষ্য, যে আমি প্রতিদিন একটু করে শিখবো, এই লক্ষ্যটা সেট করা। ভাইয়া লার্নিং এর কথাতে যেহেতু আসলেন, ভাইয়া আপনার তো একটা সন্তান আছে, আমারও ছোট একটা বাচ্চা আছে। সো যদি আমরা বাবা মা হিসাবে চিন্তা করি, প্যারেন্টিং এর সাইডটা একটু যাচ্ছি, বাচ্চাদেরকে কোনো একটা কিছু শেখানো, সেটা পড়াশোনা হতে পারে, কোনো লাইফ স্কিল হতে পারে, বা যে কোনো কিছু হতে পারে। এই শেখানোর ব্যাপারটাতে আসলে মানে আপনার অবজারভেশন কি, যে আমাদের আসলে যতটুকু ইফোর্ট দেওয়া দরকার বা মনোযোগ দেওয়া দরকার, নিজে চেষ্টা করা দরকার, সেইটা আসলে আমরা কতটুকু করি বা আমাদের সোসাইটি কতটুকু অ্যালাউ করে? কারণ আমরা অনেক সময় টিচারের উপরে, মানে ট্র্যাডিশনাল সেটিংয়ের কথা বলছি, যে টিচারের উপরে অনেক বেশি ডিপেন্ডেন্ট। সো এটা অনেক সময় আমি দেখেছি যে একটা বাচ্চাকে সেলফ সাফিসিয়েন্ট হয়ে ওঠার পথেও অনেক সময় বাধা দেয়, মানে হেল্প তো করেই না, অনেক সময় বাধাও দেয়। হ্যাঁ, এটা ঠিক যে অনেক ক্যারিশমেটিক টিচার আছে যাদের হয়তো ইফেক্ট এখনো আমাদের উপরে আছে, বাট মোস্ট অফ দ্য কেসেস সেটা কিন্তু হয় না। সো এখানে বাবা মায়ের ভূমিকাটা, এইটা ভাই আপনার দৃষ্টিকোণ থেকে কেমন? খুব ইম্পর্টেন্ট। সো তুমি প্যারেন্টিং শব্দটা ইউজ করে ফেলছো, সো এটা নিয়ে তো নিশ্চয়ই অনেক কথাবার্তা হয়। আমি একটু ডিফারেন্টলি দেখি জিনিসটাকে। আমার কাছে মনে হয় একটা বাচ্চার তো জন্ম মা বাবাই দেন, এবং এক ধরনের সিদ্ধান্তের মধ্য দিয়ে যান যে আমরা এখন সন্তান নিব। তো যেই দিন এই প্ল্যানিংটা হয় কারো, তখন থেকে আসলে বাচ্চাটার জন্মের দিন থেকে ধরে নিই, এটা কিন্তু একটা 25 বছর মেয়াদী প্রজেক্ট। আমি বলি 25 বছর পর্যন্ত এর পিছিয়ে আমাদের লেগে থাকতে হয়। একটা দিন, একটা মুহূর্ত আমাদের ওখান থেকে মনোযোগ সরানোর কিছু নাই। সেই হিসেবে আমি বলি যে বাংলাদেশের সবচেয়ে বড় প্রজেক্ট সম্ভবত পদ্মা ব্রিজ, যেটা কিনা 5-6 বছরের মধ্যে হয়ে গেছিল। আমার কাছে মনে হয় এটা তার থেকেও 5টা পদ্মা ব্রিজ বানানোর মতো এফোর্ট এবং শ্রম যাচ্ছে। এখন পদ্মা ব্রিজ যারা বানাচ্ছেন তারা তো ওই ব্যাপারে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, তারা হয়তো অনেকগুলো কেস দেখেও এসেছেন দেশ বিদেশে। কিন্তু একটা বাবা মা কি এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা নিয়ে মা বাবা হন? প্রথম সন্তানের জন্য বিশেষভাবে হনই না। তাহলে মা বাবার কি করছেন, পদ্মা ব্রিজের থেকে 5 গুণ একটা প্রজেক্ট হাতে নিচ্ছেন, যেটা একটা ছোট্ট বেবি তাদের কোলে তুলে দিচ্ছে হসপিটালে বা মাতৃসদনে, অথচ তারা জিরো অভিজ্ঞতা নিয়ে এই কাজটা শুরু করলেন। তো এর ফেল করার চান্স সবচেয়ে বেশি। তো এই কারণেই আমাদের দেশে এত সমস্যা। আমার কাছে মনে হয় আজকে যে গ্রোন আপ মানুষগুলোর কাছ থেকে আমরা এক্সপেক্টেড বিহেভিয়ার পাচ্ছি না। এই তো আমরা সমাজের দিকে যখন তাকাই, একটা ড্রাইভার হর্ন দিচ্ছে, হয়তো কাটায় যাচ্ছে, আবার মেবি একজন সচিব, সবাই না, হয়তো কলমের খোঁচায় অন্যায় কাজ করছি, দেখছি তো এগুলো আমরা সবাই। এগুলো কেন হচ্ছে? কারণ ওনাদের বেসিকটা আসলে তাদের মা বাবারা আনফর্চুনেটলি সেট করে দেন নাই। আমি ইভেন অনেক সময় স্ট্রংলি এই কথাটাও বলি, তুমি অনেক সময় অনেক খবর দেখো যেখানে বলে যে বৃদ্ধ মা বাবাকে রাস্তায় ফেলে দিয়ে গেছে ছেলে মেয়ে, এবং তাকে একটা বৃদ্ধাশ্রমে নিয়ে গেছে, টেলিভিশনে ক্যামেরা যাচ্ছে, মা বাবা অত্যন্ত কষ্টে আছে, কাঁদছে, আমরাও কাঁদছি। নচিকেতার একটা গানও আছে কিন্তু এই বৃদ্ধাশ্রম নিয়ে। কিন্তু আমরা কি কেউ কখনো কেস স্টাডি করে দেখার চেষ্টা করেছি যে যে সন্তানটা তার মা বাবাকে রাস্তার মধ্যে ফেলে দিয়ে গেছেন, সেই মা বাবা তার যৌবন বয়সে যখন তিনি ইয়াং প্যারেন্ট, তখন উনি এই বাচ্চার সাথে আসলে কিরকম আচরণ করেছিল? আমি বলছি না বাচ্চাকে রাস্তায় ফেলে দিয়ে গেছিল। অনেক সময় বাচ্চাদের প্রতি অতিরিক্ত স্নেহ মমতা দেখানো, না চাইতেও জিনিস দেওয়া, অথবা তোমার জন্যই তো আমি উপার্জন করছি, সো আমি তোমাকে পার্সোনালি টাইম দিতে পারবো না, তোমার পেছনে আয়া বুয়া ড্রাইভার লাগাই দিছি সাথে, এগুলা কিন্তু অনেক দায়ী আছে। সো একটা বাচ্চা মানে একটা কুকুর বিড়ালের সাথে থাকলেও তো তার প্রতি ভালোবাসা তৈরি হয়। তাই একটা বাচ্চা তার বৃদ্ধ মা বাবাকে রাস্তায় ফেলে দেয়, এটা কিন্তু একটা ছোট ঘটনা না, এটা বিরাট ঘটনা। এই সাইকোলজিটা তৈরি করার পিছনে অনেক কিছুর অবদান আছে, তাদেরকে আমি দায়মুক্তিও দিচ্ছি না, কিন্তু তার মা বাবার অবদান সবচেয়ে বেশি। তো এই যে মা বাবা হিসেবে আমরা না জেনে একটা জিনিস আমরা শুরু করলাম, তো এখানে আমার প্রতিদিন শেখার দরকার আছে। দৌড়াতে হবে, যে জানে তার কাছে, সেটা প্রফেশনাল হতে পারে, অথবা যারা সন্তানদেরকে তারও আগে ভালো করে মানুষ করেছেন। আমার মা বাবার কাছে যে জিজ্ঞেস করতে হতে পারে যে আব্বা মা আমি কোন কোন সময় আমার ক্ষেত্রে আপনি কি কি কারেক্টিভ, কিন্তু আমরা কিন্তু এগুলো কারোর কাছে শুনতে চাই না। ঠিক আছে, সো আমি মৌলিক কথাটা বললাম, এরপর বলবো একটা ছেলে বা মেয়ের জীবন গড়ার পিছনে প্রথম কোনো শিক্ষক বা শিক্ষিকা থাকলে তার মা বাবাই আছেন। এখন আদর্শ লিপি খুলে আমি তো বলবোই সদা সত্য কথা বলো, কিন্তু বাবা কি সদা সত্য কথা বলেন কিনা, মা কি আসলে যে আদর্শের কথা সেটাকে করছেন কিনা। এখন যদি না করি আমরা সেটা, তাহলে এই সন্তানকে তুমি যতই শিখাও, পিটাও, মারো, এটা কাজ করবে না।
কারণ লার্নিংটা কিন্তু বাই এক্সপিরিয়েন্স হয়, এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং ইজ দ্য বেস্ট লার্নিং, তাই না? তো আমার কাছে মনে হয় যে আমি আদর্শের কথা বলছি, কমেন্ট করছি, এটা সবচেয়ে সহজ কাজ। আমার নিজের ছেলেকে গ্রুম করতেও কিন্তু আমি অনেক স্ট্রাগল ফেস করছি, বাট আমি কিন্তু বসে নাই এক জায়গায়। আমি ওই জন্য অন্তত বলি যে আমি কিছু চেষ্টা করছি, কিছু ট্রায়াল অ্যান্ড এরর করার চেষ্টা করি, সব কিন্তু প্ল্যান মাফিক এগোচ্ছে না। সো মূল কথাটা আবার ফিরে আসি, সেটা হচ্ছে যে মা বাবার যথেষ্ট ওপেন থাকার দরকার আছে চিন্তা ভাবনা, এবং প্রয়োজনে তাদের লাইফ স্টাইলে অনেক পরিবর্তন আনার দরকার আছে। ফর এক্সাম্পল, একটা ছেলে বা মেয়ে যখন ছোট থেকে বড় হয়, দেখো টিনেজার হয়ে যাওয়ার পর কিন্তু আমি আমার ছেলের দিকে দেখছি যে এখনই ও এখন টিনেজার হয়নি 11, এখনই ও একটু একা একা থাকার অভ্যাস তৈরি করছে। মানে কেউ গেলে সে একটু আমাকে থাকতে দেন। হ্যাঁ, আমি যদি কোনোদিন হয়তো দেরিতে রেডি হচ্ছে, সে এসে বলে তুমি কি আজকে কোথাও যাবা না? আবার কোথাও থেকে আসলে বলে এত তাড়াতাড়ি আসলা। তার মানে আমি বুঝতে পারি যে সে আমার উপস্থিতিটা আসলে পারতপক্ষে অ্যাভয়েড করতে চায়। তার 15-16 বছর হয়ে গেলে তো তার নিজস্ব দুনিয়াই তৈরি হবে। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল। তাহলে একটা মা বাবা কিন্তু তার সন্তানকে কাছাকাছি সময় দিতে পারছেন হচ্ছে তার জন্মের দিন থেকে ধরে নিচ্ছি 10 বছর পর্যন্ত। এই 10 বছর সময়ের মধ্যে তার প্রত্যেকটা আচরণ, প্রত্যেকটা কাজ কিভাবে কত খুব ইম্পর্টেন্ট। আমি অনেক সময় নিচ্ছি, তারপর আমরা না বলে পারছি না। তুমি তো ব্রেনের আলফা বিটা গামা লেয়ার জানো না, এবং এখন এগুলো সবাই জানে, সাইকোলজিস্টরা প্রুভ করে ফেলছে যে আলফা লেভেলে মানুষ সবচেয়ে বেশি গ্রহণ করতে পারে, ক্রিয়েটিভ থিঙ্কার হয়। এজন্য আমরা দেখতাম, এটা বুঝিনি, আমি কিন্তু আমার দাদির সাথে থেকেছি একটা বড় সময়, তো দেখতাম ঘুমানোর সময় ওই নানা নবী রাসূলদের গল্প কিভাবে এগুলো বলতেন, আলিফ লায়লার গল্প বলতেন, কিন্তু সবগুলো ছিল সৎ জ্ঞান, মানে ভালো জ্ঞান আর কি। এটা পরে জানলাম, এখন আমি স্টাডি করে শিখলাম, যেহেতু রেজিস্ট্রেটিভ সিভিলিয়ান কাজ করতে হয় আমাকে, যে বাচ্চাদের ঘুমোতে যাওয়ার সময় আমি আসলে তাকে কি বলে ঘুম পাড়াতে দেই, এবং ঘুম থেকে তোলার সময় আমি ওই 7-8-10 মিনিট 20 মিনিট তাকে আমি কি বলে 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 এটা কিন্তু তার মাথায় ঢুকে যায়। আমাদের দেশে ছেলেমেয়েরা কি করে, বাপ মাও ফোন দেখতেছে, বাচ্চাও ফোন দেখতেছে, তারপর হয়তো 12টা বেজে গেছে, এই ঘুমা, তোর কালকে স্কুল উঠতে পারিস না, চিল্লাচিল্লি করিস, একটা বকা ঝকা দিয়ে কিন্তু বাচ্চাও ফোনটা ছুড়ে দিয়ে কোনো রকমের ঘুমায়। তো ও কি নিয়ে ঘুমাতে গেল? কিছু বকা, কিছু ওয়েস্টার্ন ইনফরমেশন, কিছু অস্থির চিন্তা ভাবনা, অলিক কিছু কিছু একটা নিয়ে গেল। আর ঘুম থেকে ওঠার সময় মা বাবারাও অফিসে যেতে হবে, তারাও খুব বিরক্ত, বাচ্চাদেরকে চিৎকার চেঁচামেচি করে কিন্তু তুলে আমাদের বাসাগুলোতে আমি দেখি। তাহলে আমি তো একটা বাচ্চার যে 2টা টাইম দিনে, আধা ঘন্টা 1 ঘন্টা, যে সময় সে সবচেয়ে রিসিপটিভ, ওই সময়টা আমি ধ্বংস করে দিলাম। এখন বুয়েট আইওটি যত জায়গার তুমি শিক্ষক আনো, পড়িয়ে লাভ কি? তুমি তো বেসিকটা, মূল শেকড়টাই তো আমি কেটে দিলাম, তাই না? তো এই জায়গাগুলোতে মা বাবাদের হিসেবে আমাদের অনেক সচেতনতা দরকার। আমরা যারা চাকরি বাকরি করি, আমাদের কিন্তু একটা দীর্ঘ সময় বাইরে থাকতে হয়, খুব স্বাভাবিক। ধরে নিলাম রুটি রুজির কারণে করছেন, উপার্জন যদি একটু কম হয়, তাহলে আপনি ম্যানেজ করতে পারেন কিনা ওই সময়টা আপনি সন্তানকে যেয়ে দেন। বা বৃহস্পতিবার অফিস শেষ হয়ে যাওয়ার পর আপনার কেন বাইরে নেটওয়ার্কিং করে বেড়াতে হবে, কফি শপ, আপনি বাসায় যান। সো একটা মানুষের সাথে, একটা বাচ্চার সাথে যখন আমি বেশি সময় থাকবো, সে যেভাবে যে ল্যাঙ্গুয়েজে আমার কথা শুনতে চায়, তার সাথে যখন আমি ওরম করে করবো, তারে জামিন পর মুভি আমরা সবাই দেখেছি এবং কেঁদেছি। তো একটা বাবা মা ক্লাউন হইতে কি অসুবিধা আছে যদি সন্তান আমার ওই ভাষাটাই আমার কাছে নিতে চায়? এবং বোঝার দরকার আছে যে এটা কিন্তু একটা ইভলভিং স্টেজ, তাই না? যে সে তো 3 বছর বয়সে যেভাবে চিন্তা করতো, 10 বছর বয়সে সেরকম চিন্তা করবে না। তাহলে আমি তো ওই বয়সটা কাটিয়ে এসেছি। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, এই 10-11 বছর ছেলেমেয়েরা কিন্তু এখন নারী পুরুষের সম্পর্ক, সেক্সুয়াল জিনিসপত্র, যেগুলো আমরা ব্রডলি সেক্সুয়াল বলছি, আমি পর্নোগ্রাফি মিন করছি না, সেই সমস্ত বিষয় কিন্তু তাদের আগ্রহ তৈরি হচ্ছে, কারণ এখন ইনফরমেশন অনেক ওপেন। অনেক মা বাবা এটা নিয়ে অস্থির হয়ে যাচ্ছে, সে আরেক বাচ্চাকে, হ্যাঁ আপনার বাচ্চাও কিরকম করতেছে, এই করছে। আরে বাবা, তুমি যখন ক্লাস 5-এ ছিলা, তুমি না, আমি তো এগুলো বুঝতাম, আমি আমার ক্লাস 5 এটা বুঝতাম, আমিও লুকায় লুকায় ইনফরমেশন গুলো নিয়েছি, মা বাবাকে লুকায়, আমার ছেলেও তো তাই করবে। তো এই যে আমাদের যে একটা সেক্সুয়াল পার্ট অফ লাইফ আছে, এটাকে আমরা আজীবন গোপন করতে পেরেছি কারো কাছে? পারিনি। তাহলে এটাকে যদি আমি আস্তে আস্তে ওপেন করি তার সামনে, আমি বলছি না ভালগার ওয়েতে, বেটার ওয়ে, এটা নাইস ওয়ে, যে বাবু এটা আসলে একটা স্বাভাবিক প্রসেস, ছেলেদের এভাবে হবে, মেয়েদের কোনো অসুবিধা নেই, এটা একটা স্বাভাবিক প্রসেস, তাহলে হয়তো সে স্বাভাবিকভাবে গ্রহণ করবে। কিন্তু আমি যদি এটাকে হাস করি, ডাক করি, সে তো রং লোকের কাছ থেকে রং ইনফরমেশন পেয়ে যাবে, তাই না? তো এনিওয়ে, আমি জানি না কেন এই জিনিসগুলো আমরা আমাদের নিজেদের লাইফ থেকেও শিখতে পাচ্ছি না। তোমার কথার সারমর্ম হচ্ছে 25 বছরের প্রজেক্ট, মা বাবা প্রাইমারি রেসপন্সিবল পারসন, তাদেরকে মডুলেট করতে হবে নিজেদেরকে, সন্তানদেরকে, যেন আমরা, শিক্ষা তো অবশ্যই ইম্পর্টেন্ট, জ্ঞান উচ্চ জায়গায় যাবে, কিন্তু তার মৌলিক জায়গাগুলো ঠিক করা, যে সে একটা মানবিক মানুষ হচ্ছে কিনা। হ্যাঁ,
সে মানবিক মানুষ হচ্ছে কিনা সেটা আমার এখনো মনে আছে। আমি যখন ছোট ছিলাম তা আমাদের কিছু জমি ছিল, মানে ওখানে ওই বর্গা কাজ করে যারা, তারা আসতেন মাঝে মাঝে। তো আমাদের পরের দিকে আমাদের মেঝেটা তোমার আমরা বলি কি বলা যেত, সিমেন্টের মেঝে বলি, আগে মাটির ছিল ছোটবেলায়। তো ওখানে প্রচন্ড ঠান্ডা উত্তরাঞ্চলে, তো ওরা কি করে স্যান্ডেলটা বাইরে রেখে চলে আসতো সাধারণত। তা বসার পর যে পা রাখতো, কিন্তু পা রাখতে পারতো না ঠান্ডায়, আঙ্গুলের উপর ভর দিয়ে রাখতো। তো তখন আমি কিন্তু ক্লাস 7-8 পড়ি। আমার আব্বা হয়তো বলতো, এই তোমার অমুক চাচার স্যান্ডেলগুলো এনে দাও তো পায়ের কাছে। আমি আমার সত্যি কথা, আমার নিজের বোধ বলতেছি, আমি কিন্তু প্রথম খুব মানে ইগোতে লাগতো, কারণ আমি একটা স্কুলে পড়া ভালো একটা ছেলে, পরিপাটি, আমি একটা ছেঁড়া ফাটা স্যান্ডেল নিয়ে যে একটা পায়ের কাছে রাখছি, সেই পাটাও ফাটা, ময়লা, হ্যাঁ আঙ্গুলে ময়লা। কিন্তু আজকের দিন কিন্তু আমার এটা নাই। আমি অনেক জায়গায় দেখেছি, হয়তো রোজ অজুর জন্য কারো কাছে স্যান্ডেল নিয়েছি, তার ডেস্কে দিয়েছে, মানুষ কাচু ভাই আপনি কেন নিয়ে আসছেন আপনি। আমার এটা কিছু লাগে না, কারণ আমার বাবা বুঝে বা না বুঝে এটা আমাকে শিখিয়ে দিয়েছেন। আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমি হয়তো 1 প্লেট ভাত নিয়ে কেবল খাবো, এই সময় দেখলাম আরেকটা লোক আসছে, উনিও ক্ষুধার্ত, আমার অর্ধেক দিতে আমার এমন কোনো অসুবিধা নেই, কারণ আমার মন বলে যে আমি একটু পরে আরেকটা বিরিয়ানি চাইলে কিনে নিয়ে খেতে পারবো। আলহামদুলিল্লাহ আমাকে সেই সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছে। বিষয়টা আসলে কিন্তু সামর্থ্যটা শারীরিক বা মানসিক না, সামর্থ্যটা হচ্ছে মানসিক। আমি বলবো মানে চাওয়াটা হচ্ছে যে তোমাকে বা আমাকে কিভাবে গ্রো করা হয়েছে, আমি আরেকজনকে কিভাবে দেখি। তো এই বোধগুলো কি আমরা তৈরি করছি? আমি অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, মানে এটা তো আসলে হচ্ছে প্রথমত ফ্যামিলি থেকেই আসবে, পরিবার থেকে প্রাইমারি রেসপন্সিবিলিটি। হ্যাঁ, শিক্ষকদেরও আছে, সেটা হয়তো আমরা আরেক পার্টে আলাপ করতে পারি। তোমার প্রশ্ন উত্তর আমি জানিয়ে দিতে পারছি কিনা, বাবা মারা প্রাইমারি রেসপন্সিবল। ডেফিনেটলি ভাইয়া, মানে বাবা মায়ের হচ্ছে মানে প্রায়োরিটি এদিকে ডেফিনেটলি শিফট করা উচিত অবশ্যই। এবং তাদেরটা মনে রাখা উচিত যে তারা আজকে যে জিনিসগুলোর পিছনে সময় দিচ্ছে, সেই সময় জিনিসগুলো কিন্তু স্থায়ী নয়। একটা লোক 60 বছর বয়সে রিটায়ার্ড করে, সে যদি সারাদিন অফিসেও টাইম দিয়ে আসে, 60তম বছর বয়সে তাকে কিন্তু আস্তে একটা কাগজ দিবে, কিছু এন্ড সার্ভিস বেনিফিট দিবে, দিয়ে বিদায় করে দিবে, এবং তার চেয়ারে আরেকটা ইয়াং লোককে যে বসাবে। কিন্তু এই 60 বছর বয়সে কিন্তু তাকে তার সন্তানের কাছে ফিরে যেতে হবে। সো সন্তানের সাথে যদি সে সেই বন্ডিং ক্রিয়েট না করে, 60তম বছরে যেহেতু এটা ক্রিয়েট করা হয় না, এটা ক্রিয়েট করার জন্য আর্লি লাইফটাই হচ্ছে, তখন কিন্তু তার ছেলে 40 বছরের একটা ব্যস্ত মানুষ, সে কেন আপনাকে সময় দিবে? আপনি তো তার প্রয়োজনের দিন সময় দেন নেই, বুয়াকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। আজকেও সে তাই বলতেছে যে আপনি বুয়াকে দিয়ে পাঠিয়েছেন, তোমার জন্য নার্সিং হোমের ব্যবস্থা করছি। আমি তো আসলে একজন বৃদ্ধ লোকের কাপড় কিভাবে চেঞ্জ করতে শিখিনি, আপনি শেখাননি আমাকে, এটা বলে না। তো যে ভালো পারে তার কাছে আপনাকে পাঠিয়ে দিচ্ছি, যেটা করেছেন সেটাই করছে সে। আর টিচারদের কথা যেটা বললেন ভাইয়া, মানে টিচারদেরও ডেফিনেটলি অনেক বড় ভূমিকা আছে। স্কুলে তো একটা বাচ্চা অনেক লম্বা সময় ধরে থাকে, এবং আমি এর আগেও যে কথাটা মেনশন করেছিলাম যে অনেক টিচারের ইফেক্ট এখনো আমাদের উপরে খুব ভালোভাবেই আছে, আমাদের মেন্টালিটির উপরে তারা হচ্ছে অনেক ইফেক্ট ফেলতে পেরেছেন। অনেক ক্যারিশমেটিক টিচার হয়তো আমরা লাইফে পেয়েছি। সো এদিক থেকে আমি নিজেও বলতে পারি যে আমি অনেক লাকি, আমি বেশ কিছু ক্যারিশমেটিক টিচারকে আমার লাইফে পেয়েছি, তাদের কাছে আমি এখনো কৃতজ্ঞ, আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে তাদেরকে আমার লাইফে আল্লাহ দিয়েছেন। সো এর বাইরে গিয়েও বলতে পারি যে টিচারদের কাছ থেকে কিন্তু হচ্ছে বাচ্চাদের অনেক কিছু শেখার আছে তো বটেই। রিসেন্টলি হচ্ছে এটা আসলে এখনকার ট্রেন্ড কিনা আমি জানি না, বাট এখন আমার চোখে পড়ছে বলে আমি ঘটনাটা মেনশন করি। যেমন দেখা যাচ্ছে কি যে ধরা যায় একজন টিচার, সে হয়তো সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, কিন্তু আমি ছোটোবেলায় টিচার বলতে হচ্ছে বা আমার শিক্ষক বলতে শ্রদ্ধার যে জায়গাটা ছিল, যে তাদের কাছ থেকে আমি শুধু ম্যাথ শিখবো তা না, তাদের কাছ থেকে শুধু কেমিস্ট্রি শিখবো তা না, তারা যেভাবে আচরণ করেন, তারা স্টুডেন্টদের সাথে যে আচরণ করেন, তার কলিগদের সাথে যে আচরণ করেন, কিংবা স্কুলের গণ্ডির বাইরে, স্কুলে তো তার একটা হচ্ছে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারও থাকে স্টুডেন্টদের উপরে, তার বাইরে গিয়ে রাস্তাঘাটে অন্যান্য যারা আছে তাদের সাথে কীরকম আচরণ করেন, সেখান থেকে কিন্তু নন ভার্বালি অনেক লার্নিং আমাদের হতো, বা এই জিনিসগুলো কিন্তু আমরা অবজার্ভ করতাম। সো দেখা যাচ্ছে যে এখন কিছু ঘটনা আমার চোখে পড়েছে যে হয়তো সে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, সে হয়তো ভালো পড়ায়, কিন্তু তার লাইফে সে হয়তো হচ্ছে অনেক বড় বড় ব্লান্ডার করে বসে আছে, কিংবা হয়তো মোরালিটির যে জায়গাগুলো, যেগুলোকে আমরা হচ্ছে যে কোনো স্ট্যান্ডার্ডে ইমোরাল বলে ধরে নেই, সেরকম কার্যক্রমের সাথেও ধরলাম জড়িত। সো তখন এটাকে একটু সুগার কোট করার চেষ্টা করতে যে আচ্ছা তুমি তো যাবা ওর কাছে হচ্ছে পড়তে, ও আসলে অন্য আর কি করে, এটা তোমার দেখার কি দরকার। সো এরকম ঘটনারও কিন্তু আমাদের সম্মুখীন হতে হয়, বা যেটা আমরা দেখি এটা আমাদেরকে কষ্ট দেয়। সো এই ব্যাপারটা আসলে কিভাবে দেখেন ভাইয়া? খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট তুমি বলতেছিলে যে আমার ইনফরমেশন, মানে আমি জানি না কতক্ষণ লাগবে প্রশ্নের উত্তর দিতে, বাট আমি তোমার সাথে পুরোপুরি একমত। আমি আমার নিজের জীবনের 2টা ঘটনা দিয়ে শুরু করি। আমিও খুব লাকি আলহামদুলিল্লাহ যে আমি এরকম বড় বড় শিক্ষকদের সংস্পর্শে আসতে পারছি। আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমার পরিষ্কার মনে আছে স্কুলের শিক্ষকই ছিল মনে 3 বা 4 জন।
তার মধ্যে 2 জন স্যার ছিলেন যারা কিন্তু ওখানকার স্থানীয় মানুষ নন। একজন আমি পরিষ্কার জানি, আমরা পান খাওয়া স্যার বলতাম তাকে, মানে উনি প্রচুর পান খেতেন এবং সামনের সারিতে বসলে উনি কথা বললে কিছুক্ষণ পর দেখা যেত সাদা খাতাটা লাল হয়ে গেছে, আমরা ওকে পান খাওয়া স্যার বলতাম। ওনার নাম তোফাজ্জল হোসেন। ওনার বাড়ি গ্রেটার ময়মনসিংহের কোনো একটা জায়গায় ছিল। তখন আমরা ময়মনসিংহ চিনতাম না, ও ময়মনসিংহ, দ্যাটস ইট, আর কখনো জানার চেষ্টা করিনি। স্যারকে আমার খুব খুঁজে পাওয়ার ইচ্ছা, কিন্তু জানি না আর পাবো কিনা কোনোদিন। তো এই যে একটা মানুষ অবশ্যই রুটি রুজির তাগিদ প্রয়োজনে, এটা অবশ্যই 1 নম্বর। উনি কিন্তু তার বাড়িঘর ছেড়ে অন্য একটা জেলায় বা অন্য একটা বিভাগে গিয়ে গ্রামের একটা বাড়িতে লজিং থেকে উনি শুধু শিক্ষকতাই কিন্তু করছেন। উনি কিন্তু পাশে একটা ক্ষেত খামার করছেন না, প্রাইভেট স্কুল খুলে বসেননি, একটা ওষুধের দোকানও কিন্তু দেননি। ইনি যে পরিমাণ পড়াশোনার জন্য শ্রম দিবেন, চিন্তা করবেন, এইটা আরো 5টা কাজ করে একজন শিক্ষকতা করছেন তো পারবেন না। কারণ তার তো ক্লাসের মধ্যেই তার মনে হবে যে আরে ওই যে মাঠে যে লোকগুলো কাজ শেষ করলো কি করলো না, তাই না? এখন আমি দেখি শিক্ষকতা যারা করেন, উইথ ডিউ রেসপেক্ট, তারা এটা একটা সাইড প্রফেশন হিসেবে করেন। কেন করেন? কারণ শিক্ষকদের এনাফ বেতন নাই। তাহলে আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষকদের যে বেতন, ওইটা হওয়া উচিত ইউনিভার্সিটি স্যারদের থেকে বেশি। আবার ইউনিভার্সিটি স্যারদের বেতন হওয়া উচিত সচিব বা এই যে ভাইস প্রেসিডেন্ট পদে যারা, তাদের থেকে বেশি। তাহলে কি হতো, সমাজের সবচেয়ে সেরা ছেলেমেয়েরা প্রথমে বলতো আমি শিক্ষক হবো, তাই না? যেটা তোমার বন্ধু একদিন বলেছে, সবাই বলতো, এবং শিক্ষক হওয়ার একটা প্রতিযোগিতা হয়ে যেত। তার মানে আমরা বেস্ট ব্রেইন এবং বেস্ট ওয়েতে পড়াতে পারে ওদেরকে আমরা প্রাইমারি স্কুল, হাই স্কুলে পাঠিয়ে দিতাম। অন্যরকম জিনিস হতো। এটা কল্পনা করতেও ভয় লাগে আমার কাছে, যেটা আমি কি বলতেছি, পাগলের প্রলাপ মনে হচ্ছে। তাহলে একজন শিক্ষক যিনি পার্ট টাইম শিক্ষক, পার্ট টাইম বললাম এই জন্য কি, শিক্ষক নেওয়ার পর নিয়োগটা উনি নিজের বাড়িতে নিয়ে নেন এবং শিক্ষকের পরীক্ষাটা দেন। কোনো কিছুতে না পেলে উনি শিক্ষকের পরীক্ষা, আমি সরি, হয়তো যারা শিক্ষক শুনছেন তারা রাগ করবেন, তাদের সাথে আমার সবসময় ওঠা বসা হয় ড্রিমস পট্টমন, তারাও এই কষ্টগুলোর কথা আমাদেরকে বলেন। ওখানে গিয়ে তারা হয়তো বা যে তার মাঠে একটা কাজ হচ্ছে, বাড়িতে আত্মীয় আসছে, এগুলোই করতে হয়। আমাদের খুব কম স্কুলের, প্রাইমারি স্কুলগুলা বা ইভেন কিন্ডারগার্টেন স্কুলগুলার শিক্ষকের সন্তান তার স্কুলে পড়ে, আমি অন রেকর্ড বলে দিলাম, পড়ায় না। কিন্তু আমাদের সময় আমরা এটা দেখিনি কখনো। আমরা দেখতাম যিনি স্যার, তার ছাত্র অনেক আমাদের বন্ধু ছিল, বান্ধবী ছিল, সে ওই ক্লাসেই তাকে পড়তে হচ্ছে। এবং তাকে জিজ্ঞেস করতাম, এই তোর আব্বা কি তোকে বাসায় মারে? এরকম আমরা জিজ্ঞেস করি। এগুলো আমাদের একটা কমন কোয়েশ্চেন ছিল, যে ও বাবাকে বাবা বলবে না স্যার বলবে। এগুলো ছিল আমাদের ফ্যালাসি। এখন এসব নাই, কারণ তুমি তার সন্তানকে দেখবাই না, তার সন্তানকে সে একটা উচ্চতর স্কুলে বা ভালো স্কুলে পড়াতে পাঠিয়ে দিয়েছেন। সো আমার কাছে মনে হয় মা বাবার দায়িত্ব তো আমরা বলেছি, এরপর যারা শিক্ষক হবেন তারা কিন্তু একটা বিশাল, আমি বলবো এক ধরনের আমানত গ্রহণ করতেছে, কিন্তু জাতির ভবিষ্যতের আমানত। এবং তাদের কাজটা কিন্তু শেষ হয় না। যার 2 সন্তান, সে নয় 25-50 বছর প্রজেক্ট করলে কাজ শেষ। শিক্ষকের প্রজেক্ট কোনদিন শেষ হয় না। উনি প্রতিদিন আসবেন একটা সম্ভাবনা নিয়ে, উনি বাসায় ফিরবেন সম্ভাবনা নিয়ে, তাই না? এটাই তো হওয়ার কথা। তো আনফর্চুনেটলি সেটা হয় না। আমি প্রথমেই বললাম যে আমাদের গ্রামের স্কুলগুলোর সিচুয়েশন কি। আমি যখন জিলা স্কুলে পড়তাম, আমি খুবই খুবই পাওয়ারফুল অনেক শিক্ষকদেরকে পেয়েছি। যেমন আমি একজন স্যারের কথা বলি, ওনার নাম হলো সুবোধ স্যার। আমি ওনাকে কোনোদিন ভুলবো না। স্যার বেঁচে আছেন এবং এটাও শুনলে উনি খুব খুশি হবেন যদি শুনেন উনি, কারণ ওনার ছেলেমেয়েরা ওনাকে আবার এগুলো পাঠিয়ে দেয়। বৃদ্ধ মানুষ, ওনার তো আর কিছু চাওয়া পাওয়ার কিছু নাই। আমরাই ওনার ছাত্ররা আছি, আমার থেকে অনেক অনেক ভালো জায়গায় ওনার ছাত্ররা আছে। তো ওনারা স্যারদের কথা বললে স্যাররা হয়তো কিছুটা আনন্দ পায়। এটা তো টাকা দিয়ে কেনার জিনিস না। স্যার কি করতেন তুমি খুবই অবাক হবা, আমরা টিফিন পিরিয়ডে আমাদের স্কুল থেকে পাশের একটা রেস্টুরেন্ট ছিল, মৌবন রেস্টুরেন্ট নাম, এটা কাচারি বাজার এলাকায়। তো এটা যেতে মনে করো প্রায় 10 মিনিট সময় লাগতো। তা আমরা যখন টিফিনে যেতাম, আবার ওখান থেকে খেয়ে দিয়ে আবার চলে আসতাম। তো স্যার আমাকে সবসময় বলতেন কি, যে তুই টিফিনে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যাবি। এখন স্যার বললে তো কিছু করার নাই। তো এখন আমি ক্লাস শেষ করে স্যারদের রুমে আসতাম, স্যার ক্লাস থেকে আসবে, তারপর স্যার আমাকে 1 বা 2 টাকা দিত, আমি আবার ওটা নিয়ে একটা পান কিনতাম, কিনে আবার এই যেহেতু স্যারকে দিতে হবে এই জন্য কিন্তু আমি ওখানে সময় নষ্ট না করে আবার চলে আসতাম। তো পানটা দেওয়া মাত্র, পানটা কি করে জেনারেলি একটা পেপারের কাগজের মধ্যে পেঁচিয়ে দেয়। তো স্যার পানটা মুখে দেওয়ার পর আমি হয়তো যেতে চাইতাম, পরে বুঝতাম যে আমি যেতে পারবো না। স্যার এই কাগজটা আমাকে দিত এবং খুব আমি আল্লাহ করতাম যে ওইটা যদি একটা অ্যাডভার্টাইজ হয় তো বেঁচে গেলাম। কিন্তু বেশিরভাগ সময় না লেখা থাকতো কিছুটা, অসম্পূর্ণ লেখা। উনি আমাকে বলতেন তো এটা পড়। এখন উনি মনের চোখে পান চিবাচ্ছে আর আমি বসে বসে একটা অপ্রয়োজনীয় অজানা জিনিস খটকা লাগতেছে, এটা পড়ার চেষ্টা করতেছি। এটা কিন্তু আমার বাংলা পঠন পদ্ধতি খুব সহজ করছে আমার ওভার দ্য টাইম। আমরা তো যেটা বই পড়ি সেটা আমরা পারি পড়তে, কিন্তু এই যে ভিন্ন ভিন্ন জিনিস পড়তে পড়তে হয় কি তোমার আত্মবিশ্বাস চলে আসে। পরে যখন ক্লাস 9-এ উঠলাম তখন আমাদের স্কুলে মানপত্র পাঠ করে, ওই জায়গায় কিন্তু আমি চান্স পেলাম শুধুমাত্র ওই 3-4 বছরের এই খুচরা পেপার পড়ার মধ্য দিয়ে, বুঝছো?
ওই যে ওখানে আমি মানপত্র পাঠ করলাম, এরপর আমি এক্সট্রোভার্ট হলাম আস্তে আস্তে স্কুলে, বিভিন্ন কালচারাল অনুষ্ঠান এটা সেটা, যেটা আমি বুয়েটে এসেও কন্টিনিউ করছি, আমি এখনো করছি। আমি তো দেখুন রুটে যেয়ে খুঁজি, তাহলে এটা কিন্তু সুবোধ স্যারের অবদান। আমি আরেকজন স্যারের কথা বলে আমরা মূল আলোচনায় চলে যাবো। উনি হলেন আমাদের সময় হেড স্যার ছিলেন, ওনার হচ্ছে কুদ্দুস আলী, উনিও বেঁচে আছেন। স্যার অন্যরকম একজন মানুষ, এরকম কঠোর লোক অ্যাডমিনিস্ট্রেটিভে আমি আমার জীবনের দ্বিতীয়টা এখন পর্যন্ত দেখিনি। ওনার ওগুলো অনেক গল্প আছে, সেটা আমি এখন আর বলবো না। আমি শুধু একটা ঘটনা বলবো। যে কোনো কারণে আমি যখন ক্লাস 10-এ পড়ি, এবং আমি স্কুলে থাকার কারণ আলহামদুলিল্লাহ খুব লাইম লাইটেড স্টুডেন্ট ছিলাম, যে সবাই আমি খুব ভালো করবে, এবং আমার একটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্সও ছিল স্কুলে, যেহেতু কোনো খারাপ কাজ টাজ করতাম না। আমার ইমিডিয়েট পরের ব্যাচে 2-3টা ছেলে, ওরা একটা ভুল করে ফেলছিল। আমাদের ওখানে প্রথম কার্ড ফোন যখন হলো আমাদের সেন্ট্রাল পোস্ট অফিসে, ওখানে কার্ড পাঞ্চ করে ওরা একজন উচ্চ পর্যায়ের চাকরিজীবীর ওয়াইফকে ওরা থ্রেট দিয়েছিল ফোনে। কি কারণে এটা করেছিল এর অনেক ব্যাকগ্রাউন্ড আমি জানি না, কোনো কিছু থাকতে পারে, মজা করে হতে পারে। কিন্তু যেহেতু কার্ড ফোন তখন একদমই নতুন, এবং ওই উচ্চপদস্থ কর্মকর্তা উনি দ্রুত খোঁজ খবর করেছিল, জেলা বের করে ফেলেছিল যে 3টা ছেলে এসেছিল জেলা স্কুলের ইউনিফর্মে, তারপর খুঁজতে খুঁজতে তারা উদাহরণ জিনিসটা বের করে ফেলেছিল। যাই হোক, লং স্টোরি শর্ট, তো স্যার বলে দিল যে এদেরকে টিসি দেওয়া হবে। এই 3টা ছেলের মধ্যে একটা ছেলে ছিল যে কিনা আমার পরের ক্লাস, অর্থাৎ ক্লাস 9-এর ফার্স্ট অথবা সেকেন্ড বয় ছিল। তা আমার কিন্তু বাকি 2টা ছেলের ব্যাপারে আমার কোনো মতামত নাই, ব্যক্তিগত মত থাকে না, এই যে দেশের কথা আমরা ব্যক্তিগত মত তো দিই। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল এই ছেলের নাম বলছি না আমি, যে এক্স, ওকে টিসি দেওয়াটা সঠিক হচ্ছে না, ভুল তো মানুষ করতেই পারে, এবং আমি ওর প্রতি একটু বায়াস। কেন আমি ভাবছি যে আমি যদি ফার্স্ট বয় বা সেকেন্ড বয় হয়ে যদি স্কুলে স্ট্যান্ড করি, একটা অ্যাসেট এতদিন ধরে তৈরি হয়েছে, তাহলে ও তো একটা অ্যাসেট, ও তো সুযোগ হতে পারে, এবং ও হেন জায়গা নেই যেখানে রিকোয়েস্ট ইউজ করেনি, আমাকেও কিছু বলেছিল হয়তো বা। তো আমি একদিন কনফিডেন্স এবং আত্মবিশ্বাসের কারণে আমি একদিন স্যারের রুমে গেলাম। তো স্যারের রুমে গিয়ে ঢুকতে চাইলাম, তো স্যার বললো আসো, কি বলবো। তো আমি তখন খুব কাচুমাচু করে বললাম, স্যার ওর বিষয়টা আপনি দ্বিতীয়বার একটু দেখেন, ও চলে গেলে আমাদের অনেক লস হয়ে যাবে। স্যার আমাকে কি বলেছে জানো, বলেছে তুমি যদি এই কথাটা দ্বিতীয়বার উচ্চারণ করো তাহলে 4টা ছেলের টিসি হবে, চতুর্থটা তুমি হবে। আমার নিজের এক্সপিরিয়েন্স, আমার তো মানে পা কাঁপাকাঁপি শুরু, আমি পালাই গেছি ওখান থেকে। বাট ক্লাস 10 মানে কিন্তু ছেলে মানে আমার বড় হয়ে যায়। এই স্যারের কথাই আমি যে মূল ঘটনাটা বলার জন্য এটা বললাম। আমরা অনেক বছর চাকরি বাকরিতে তখন বেশ উঁচু পদে পদে আমরা গেছি বিভিন্ন জায়গায়, আমার থেকেও ভালো ভালো জায়গায় গেছে। আমরা জেলা স্কুলের মনে হয় কততম বার্ষিকীতে আমরা গিয়েছি, মানে স্কুল পাস করার 20 বছর বা 15 বছর পরে। তো স্যারও বেঁচেছেন, তাকেও আমরা অনুরোধ করেছি আসার জন্য, তো স্যারও এসছেন আমাদের মধ্যে। তো স্যারকে সবাই বলতেছে, নিজের কথাটা না বলে একজন আরেকজনকে পরিচয় করাচ্ছে। যেমন আমি বললাম রাতুল তো স্যার এই যে উৎকর্ষের সিইও স্যার, ও তো বিশাল কাজ করতেছে। আমার কথাও কেউ হয়তো বলছে, স্যার ও তো রবির স্যার জেনারেল ম্যানেজার হয়ে গেছে, স্যার তো অনেক ভালো। সবাই সবার কথা বলতেছে, স্যার শুনতেছেন। শুনতে শুনতে সবাই বলতে বলতে তো একসময় থিতু হয়ে আসে আলোচনাটা। তখন উনি হঠাৎ করে, ওনার সেই ভয়েস এখনো আছে, উনি বললেন, তোমরা বাবা সৎ আছো তো? এই একটা প্রশ্ন করলেন, এবং আমরা দেখলাম আমাদের যে 15-20 জন বন্ধু বান্ধব, আমরা না মেরে গেলাম যে এইটা তো আমরা কখনো ভাবি নাই। মানে এই প্রশ্নটা আসবে না, হয়তো জিজ্ঞেস করতে তুমি কয় লাখ টাকা স্যালারি পাচ্ছ, গাড়ি কি কিনছো কিনা, বা ঢাকায় বাড়ি, এগুলো হলো কমন কোয়েশ্চেন। কিন্তু উনি যে জিজ্ঞেস করবে বাবারা তোমরা সৎ আসছো তো না, এবং এই প্রশ্নটা উনি 15 জন মানুষকে করলেও প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি করেছে, এমন না যে ব্যাচ হিসেবে আমরা সৎ ব্যাচ কিনা 90, এটা কিন্তু কোয়েশ্চেন না। আমরা একটু মেরে গেলাম, এবং আমরা দেখলাম খুব ক্ষীণ কণ্ঠে 5-7 সেকেন্ড যাওয়ার পর আমরা আস্তে আস্তে বললাম যে জি স্যার। আমি বললাম জি স্যার, কারণ আমি বেসরকারি চাকরি করতাম, তো আমার রাস্তাই নেই খোলা। আমি বলি যে আমার উপায় না থাকতে সৎ আর কি। তা আমি একটু ক্ষীণ কণ্ঠে বলে, এরকম আরো হয়তো 2-1 বললো ক্ষীণ কণ্ঠে। দেখো, এনাকে আমি একজন আদর্শ শিক্ষক বলবো। কেন? কারণ উনি আমার ছাত্র জীবনের অসংখ্য ঘটনা আছে, ওগুলো কিন্তু আমি বলিনি। 5টা বছর আমি হাই স্কুলে ছিলাম, একদিনও আমি ওনার পান থেকে চুন খসতে দেখিনি যে উনি ছাড় দিয়েছেন কোনো। আবার পাশ করে যাওয়ার 15-20 বছর পর উনি চাইলে তো আমাদের সাথে এসে কিছু খুশি করার মতো কথাবার্তা বলে টলে যেতে। উনি কিন্তু একটা প্রশ্ন করেছেন, অ্যান্ড দ্যাট ওয়াজ মানে পায়ের তল থেকে মাটি সরে যাওয়ার মতো প্রশ্ন। এরকম শিক্ষক দরকার আমাদের ঘরে 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 ঘরে। আমি এমন একটা স্কুল জানি, নাম বলবো না, খুব ন্যায় নীতি পরায়ণ স্কুল এগুলা, কারণ অথরিটিরা এরকম স্ট্রং। তিনি 3টা ছেলেকে ধরেছে কোনো একটা অন্যায় করার জন্য। 3টা ছেলেকে যে শোকজ নোটিশ দিবে উনি দিতে পারছে না, কারণ একজন স্টুডেন্টের বাবা উচ্চ পর্যায়ের, তাকে শোকজ নোটিশ দেওয়া যাচ্ছে না, এই জন্য বাকি 2জনকে দিতে পারছেন না। ওই প্রিন্সিপাল আমাকে বলেছেন যে আমি কোথায় যাব। এখন আমি তো ওনার মুখের সামনে বলতাম, আমি বয়স জুনিয়র, আমি গিয়েছি ডিমস পটুয়া,
আমি মুখে বলতে পারছি না যে আপনি কুদ্দুস আলী স্যারের মতন হন। কুদ্দুস আলী স্যার এরকম জিনিস অসংখ্যবার করেছে, আমরা শুনেছি, আমি জানি না, নিজে দেখিনি। স্যারকে এরকম ট্রান্সফার করার জন্য মানুষজন ফোন করে বকা দিত, কারণ শহরের স্কুল আসলেই সবাই ভর্তি হতে চাইতো, আর স্যার বলতো নেক্সট ডিসেম্বর। একদিন নাকি কেউ এরকম বলেছে স্যারকে যে স্যার আমি কিন্তু আপনাকে ট্রান্সফার করে দিতে পারি। স্যার বলছে অবশ্যই 55,000 বর্গ কিলোমিটারের মধ্যেই, এর বাইরে আপনি পারবেন না, আপনি আমাকে ট্রান্সফার করে দিতে পারবেন, কিন্তু এর বাইরে আপনি আসলে আমাকে পারবেন না। তো আমাকে বলে দেন আমি কোথায় যেতে। আমার 2টা ব্যাগেজ, একটা খোলা থাকে, একটা প্যাকেট করা থাকে। আমি নিজের কানে শুনিনি, কিন্তু আমি স্যারকে যেভাবে দেখেছি আমার 5 বছরে, ওনার পক্ষে এই ধরনের একটা কথা অবলীলায় বলা সম্ভব। এখন আমি ওই প্রিন্সিপালকে কিভাবে বলবো যে আপনি কুদ্দুস স্যারের মতো হন, আপনার কি ক্ষতি হবে? সর্বোচ্চ ট্রান্সফার করে দিবে, কিন্তু 55,000 বর্গ কিলোমিটারের মধ্যেই তো আপনার ট্রান্সফার। তো এই যে ধর আমার জন্য, আমি আবার বলি, আমার জন্য বলা খুব সোজা, কারণ যে কোনো বিষয়ে কমেন্ট করাটা কিন্তু অনেক ইজি। কিন্তু এটাও সত্য রাতুল, আমরা ছোট ছোট অন্যায় মানতে মানতে কিন্তু এমন এক জায়গায় গিয়ে পৌঁছাই যখন আসলে আমাদের অন্যায়কে কম্প্রোমাইজ করার মতো সাহস বা শক্তি থাকে না। আমরা ওরকম শিক্ষকগণকে চাই সামনে, কুদ্দুস আলী স্যারের মতো শিক্ষক ভরে যাক স্কুলের প্রাঙ্গণ, যারা কোনোদিন কম্প্রোমাইজ করেনি, কোথাও কম্প্রোমাইজ করেনি। তাদেরকে কেউ একটা কঠোর কথা বলার আগে গলা কেঁপে যাবে যে আমি কাকে বলতেছি। সো আমরা এরকম শিক্ষক চাই। বিদেশ থেকে কিন্তু আসবে না, আমরা এগুলো চায়না, USA, ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করবো না। আমাদের সন্তানরাই হবে, আমরাই হব। আমাদের মধ্য থেকে কেউ, যারা শুনছে তাদের মধ্যে হয়তো কেউ আজকের পর জীবনের লক্ষ্য তুমি শুরু করেছিল, তার জীবনের লক্ষ্য হোক না যে আমি শিক্ষক হব, ভালো ভালো ছেলেরা শিক্ষক হোক, তাহলে আমরা ভালো ভালো মানুষ পেয়ে যাবো সামনে। অবশ্যই ভাই, ইনশাল্লাহ। মানে এই যদি রেজিলিয়েন্সটা থাকে যে আমরা মোরালিটিকে কখনো কম্প্রোমাইজ করব না, এটাই আসলে হচ্ছে অনেক 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 প্রবলেমকে হচ্ছে গোড়া থেকে সলভ করে দেবে। ভাই আমরা আজকের এপিসোডের মোটামুটি শেষ প্রান্তে চলে এসেছি, যদি টাইমের ফ্রেমে বলি। ভাইয়া যাওয়ার আগে ভাইয়া যদি একদম আপনার নিজের দিক থেকে কিছু বলতে চান, এতক্ষণ তো আমি অনেক বকবক করলাম, অনেক হয়তো টপিক ধরিয়ে দিলাম, ভাইয়া আপনার যদি কোনো মেসেজ দেওয়ার থাকে। আমার কাছে মনে হয় কি, আমি ওই যে অ্যাস্থেটিক লক্ষ্যটার কথা আমি বলেছি, সেটা খুব ইম্পর্টেন্ট। আমার নিজের জীবনে ঘটেছে জন্য আমি হয়তো একটু রেফারেন্স টানতে পারি। যেমন আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি বুয়েট থেকে, এটা সবার একটা স্বপ্নের মতো জায়গা, কিন্তু আমি কিন্তু আমার ইঞ্জিনিয়ারিং জব ছেড়েছি আমার চাকরির 7 বছরের মাথায় গিয়ে। আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনি কিভাবে পেরেছিলেন, কারণ কি আমি এটা ট্যানজিবল পার্টটা নিয়ে আমি এত মাতামাতি করি নাই। আমি ভেবেছি ইঞ্জিনিয়ার হয়েছি, এটা তো আল্লাহ তাআলার ইচ্ছা, বা আমিও পড়াশোনা করেছি, আমাকে একটা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দিয়েছে, এটা আমার উত্তরণের পথে আমার পাথেয় হতে পারে, কিন্তু আমার সামনে এটা বাধা তো হতে পারবে না। আমি বোঝাতে পেরেছি। কিন্তু যখন তুমি ট্যানজিবল জিনিসটাকে বেশি গুরুত্ব দিবা, তখন তুমি কিন্তু ওই ইগোটা তুমি ছাড়তে চাইবে না। যে জন্য পুরুষরা নারীদের অধিকার দিতে চায় না, নারীরা পুরুষদের অধিকার দিতে চায় না, আমেরিকা অমুককে দেখতে পারে না, অমুক তমুক, এটা কিন্তু একটা ইগো ছাড়া আসলে কিছুই না। সবাই তো মানুষ। আজকে ইসরায়েল যাদেরকে মেরে ফেলছো, খুঁজলে দেখা যাবে ওরা হয়তো কোনো না কোনো দিক থেকে হয়তো প্রতিবেশী ছিল, একসময় আত্মীয় ছিল হয়তো বা কোনো না কোনো ভাবে। সো এই যে ইগোর কারণে আমরা আসলে আটকে যাই। সো আমরা যদি একাডেমিকের অ্যাস্থেটিক পার্টটা নেই, লক্ষ্যের অ্যাস্থেটিক পার্টটা নেই, তাহলে আমাদের জন্য না লাইফটা খুব মোবিলাইজ করা ইজি। তুমি জানো আমি 20 বছর চাকরি করে কিন্তু আমি চাকরি ছেড়ে দিয়েছি। কেন আমি চাকরি ছাড়ছি? আমার মন বলে, আমার আব্বা নাই আমার পাশে, উনি তো মারা গেছে, আমি শুরুতে বলছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি জানো রাতুল, যে শুরুতে একটা কথা বলেছি যে আমার মনে হয় আমার কিছু একটা টাচ করার কথা, কিন্তু আমি চাকরিতে ওটা টাচ করতে পারছি না। যদিও বাংলাদেশে শেষ তো নাই, কিন্তু আমি হেড অফ HR হয়ে আমি যেহেতু এই পাথটাই পার্সু করব, আমি CEO পাথে আমার যাওয়ার কোনোদিন ইচ্ছা ছিল না। কর্পোরেটে ছিল, মানে পরের দিকে চেঞ্জ করে ফেলছি বিকজ অফ মাই পার্সোনালিটি অ্যান্ড মেনি আদার থিংস। তো আমার কাছে মনে হয় যে আমার রাস্তা তো ব্লক হয়ে যাচ্ছে। আমি চাইলে আরো হয়তো 10-15 বছর এই কোম্পানি থেকে সেই কোম্পানি, এখনকার থেকে আরো বেটার কোম্পানির CHRO হয়ে আমি হয়তো মুভ করে আরো 20 বছর চাকরি করতে পারতাম। কিন্তু আমার কাছে মনে হচ্ছে কিছু একটা মিসিং হচ্ছে আমার। তো আমি ওই জন্য অনেক কষ্ট এবং অনেক কি বলবো ইমিডিয়েট প্রেশার নিয়ে আমি কিন্তু ডিসিশনটা মেক করতে পারছি, বিকজ অফ অনলি দ্যাট অ্যাস্থেটিক লার্নিং, যেটা হয়তো আমার পরিবার আমাকে দিয়েছে, বা আমার শিক্ষক, বা আল্লাহ তাআলাই কোনোভাবে আমার ভিতরে এনে বলছে। আমি কিন্তু নিজেকে কোনো ডিফারেন্সিয়েট করছি না, বারবার আমি এটা অন ক্যামেরা বলে দিচ্ছি যে কেউ যেন আমার কথাকে, বিশেষ করে আল্লাহ তাআলা যেন আমাকে একটা অহংকার হিসেবে না নেয়। আমি কিছুই করিনি জীবনে, কিন্তু আমার মনে হয় যে আমার ওইটা তো অর্জন করতে হবে। ওই লক্ষ্যটা, ওই যে অ্যাস্থেটিক লক্ষ্যটা, এটাই কিন্তু আমাকে মোবিলাইজ করে রাখছে। কিন্তু আমরা যদি কখনো কোনো হার্ডকোর লক্ষ্য ধরে ফেলি, ওইটার থেকে কিন্তু আমরা ছাড়তে পারি না, ওইটা আমাদের ইগো হয়ে আমাদের মধ্যে চলে আসে। সো এটা একটা পয়েন্ট যে আমরা লক্ষ্য সেট করার সময় অবশ্যই আমরা ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, উকিল হবো, ব্যারিস্টার হবো, হোয়াটএভার, নাসাতে যাবো, সায়েন্টিস্ট হবো, বড় থেকে বড়, কিন্তু সাথে যেন এটাও থাকে যে আমি ভালো মানুষ হব, ভালো মানুষ হব, এবং আমার দ্বারা মানুষের কোনো ক্ষতি হবে না, আমি উপকার করবো, যেটাই করি আমার প্রফেশন যা হবে
আমি ভালো বাবা হব, ভালো সন্তান হব, ভালো স্বামী হব, ভালো স্ত্রী হব, ভালো কর্মকর্তা হব, ভালো অফিসার হব, ভালো ডাক্তার হব, এটা যেন হয়। ঠিক আছে, এটা একটা। আর আরেকটা জায়গা তো বললামই, আমরা আলোচনার ভিতরে চলে আসছে যে আমরা আমাদের পিতামাতা যারা হচ্ছেন এবং সামনে হবেন, যারা হয়েছেন, তুমি একজন বাবা, আমিও বাবা, এবং আমাদের যারা শিক্ষক, তাদের কাছে আমরা অনেক কিছু চাই, আমরা দাবি করতে শুরু করছি। কারণ আমি তো একটা প্রোডাক্ট তৈরি করে বসে আছি বাবা হিসেবে, আমি হয়তো আমার চেষ্টাটা করবো, কিন্তু আমি তো একা পারছি না হ্যান্ডেল করতে বিষয়টা। আরেকটা স্টেক হোল্ডার আমার দরকার, যারা হচ্ছে শিক্ষক। তাহলে আমি যখন তাদের হাতে আমার বাচ্চাকে দিয়ে আসবো, আমি যেন বুঝতে পারি আমি বেহেশতে দিয়ে আসছি বাচ্চাকে, তাই না? তো ওই রকম মন মানসিকতার শিক্ষক আমাদের দরকার। দিন শেষে সবাইকে মরে যেতে হবে, হ্যাঁ। সো যাই আপনি করেন না কেন, আপনার বা আমার কর্মটুকুই শুধু থেকে যাবে, বাকি কোনো কিছু আসলে থাকে না। মোর ইম্পর্টেন্টলি যাদের জন্য আমরা করার চেষ্টা করছি অন্যায়গুলো, তারাও কিন্তু আসলে আমাদের এই দায়টা না পৃথিবীতে নিবে না পরকালে নেবে, তাই না? এখন দুর্নীতি দমন কমিশন এসে যদি ধরে যে আমি দুর্নীতি করে ফেলছি, এখন আমি যদি বলি আমার সন্তানের জন্য করেছে, ও কি আমার জন্য জেল খাটবে নাকি? এটা এখানেও হবে না, পরেও হবে না। সো আমরা আমাদের প্রত্যেক দিনের কার্যক্রমগুলোকে যদি একটু এই নিরিখে, ধর্মীয় নিরিখে বলতে পারো, এটা আধ্যাত্মিকতার নিরিখ ধরতে জানি না, হোয়াট এভার ইউ কল, মানবিকতার নিরিখে একটু যদি আমরা দেখি, তাহলে আমাদের জীবনটা হয়তো আর একটু সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি তো চাই এরকম একটা সুন্দর বাংলাদেশ, তুমিও নিশ্চয়ই চাও অন্যরকম বাংলাদেশ, ইনশাল্লাহ হবে না। ইনশাআল্লাহ ভাইয়া, মানে আমরা এই হোপফুল টোনেই আজকে না হয় এখান থেকে উঠতে পারি। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এই সময়টা কাটানোর জন্য। আই হোপ যে এখান থেকে আমরা নিজেদের মতো করে নিজেদের লাইফে অনেক কিছু নিতে পারবো। কারণ এই কথাগুলো আসলে শুরুতে যেটা বলছিলাম যে হয় না তো। সো অন্তত এই আলোচনাটা শুনতেও কারো যদি মাথায় এই চিন্তাগুলো আসে এবং এখান থেকে যদি পজিটিভ কোনো আউটকাম বের হয়ে আসে, তাহলে এটাই আসলে হচ্ছে মানে অনেক বড় ব্যাপারের হয়তো শুরুটা হবে ইনশাআল্লাহ। সো এই শুরুটা আমরা সবাই মিলে করতে চাই। ভাইয়াকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমাদের এই পাগলামি আলোচনা শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।